চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, এদেশে কোনো ধর্মীয় উগ্র সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্য ও মামুন রশিদের পাঠানো ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেয় আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা হয়। জানাজায় অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় সার্জিস আলম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মপ্রিয়। ধর্মের নামে কোনো প্রকার উগ্র আচরণ এই দেশের মানুষ সহ্য করবে না। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 20 জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইলিয়াস কমল, মাই টিভি। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। সকালে গণমাধ্যমে রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরী বেঞ্চ আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দিলেন হাইকোর্ট। আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন এ মামলার আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, আদালত আপিলটি লাইন বাই লাইন পড়েছেন এবং বলেছেন আবেদনের আইনগত ভিত্তি রয়েছে, তাই এটি গ্রহণ করা হলো। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়েছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি অ্যালাউ করলাম।
দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অপর 2 জন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর খালেদা সহ অপর আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দেন। আপনারা জানেন এই মামলাটি 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছে। যেহেতু এই মামলায় কোনো তথ্য উপাত্ত আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো রকমের সাক্ষী প্রমাণ কিচ্ছু পাওয়া যায় নাই, তার জন্য আজকে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাকে এবং ভাইস মার্শাল আলতাফ চৌধুরী সাহেবকে আজকে মামলা থেকে আমাদেরকে খালাস দিয়েছে বা অব্যাহতি দিয়েছে। এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির মামলা থেকেও তাকে খালাস দিয়েছেন বিশেষ জজ আদালত। আজ চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানাউল্লাহ। 5 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এবং যে মামলাটিতে কোনো রকম মেরিট ছাড়াই মিথ্যা বানোয়াট কল্পকাহিনী দিয়ে মামলাটি দায়ের করা হয়, যার জন্য দীর্ঘ 16 বছর যাবৎ মামলাটি মিথ্যা বানোয়াট হওয়ায় এবং মামলাটি মহামান্য সুপ্রিম থাকার কারণেই কার্যক্রম ছিল না। যেহেতু মামলার কোনো ধরনের উপাদান পাওয়া যায় নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বিদায় বিজ্ঞ আদালত আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অত্র মামলায় খালাস প্রদান করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে পুঁজি করে জ্বালাও পোড়াও হচ্ছে। একটি মহল গোটা জাতিকে উস্কে দিয়ে জাতিকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছেন, যা থেকে উত্তরণে গণতান্ত্রিক পথে যাওয়াটাই এ সরকারের জন্য উৎকৃষ্ট। দুপুর ডক্টর শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ড্যাবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে। যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, কেউ দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সাবেক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ী একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া অন্যান্য আসামি যারা আছেন আনিসুল হক, সাদেক খান, চৌধুরী আব্দুল্লাহ মামুন, সোলাইমান সেলিম, ফজলুল করিম চৌধুরী, জোনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মনির ইসলাম, আমির হোসেন আমু, আবুল হাসান, দীপু মনি, আসম ফিরোজ, মশিউর রহমান, এদেরকে আরো অন্যান্য মামলায় বিভিন্ন থানা মামলা হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। সচিবালয়ের অভ্যন্তরে 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সচিবালয়ের ভেতরে কর্মসূচি পালন করেছেন তারা। বিক্ষোভের সময় সচিবালয়ে প্রবেশের সবগুলো পথ বন্ধ রাখা হয়। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সমস্যা ও সংকট সমাধানের জন্য জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালন, প্রশিক্ষণ ও গবেষণা নীতিমালা সহ চূড়ান্তকরণ বিষয়ক অংশীজন কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছে সরকার, তবে কিছুটা সময় প্রয়োজন। এই দেশের জনগণের থেকে টাকা নিয়ে, টাকা বানিয়ে মার্সিডিজে চড়ে, ক্যাডিলাকে চড়ে নাও হাওয়া হয়ে গেছে। This can't happen. If need be, we will induce young entrepreneur. তাহলে দেশের প্রতি মায়া আছে। উনি বলেছেন 2000 people have been, young people have been killed. I've seen with my own eyes. রাজধানীর মেরুল বাড্ডায় সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়ে গাড়ি চালক ও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন, সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে ইউলুপ নির্মাণ করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকা পড়ে অতিষ্ঠ নগরবাসী। আর এই ইউলুপের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী, আফতাবনগর এলাকার লাখো মানুষকে। দর্শক জাহিদ আহমেদ বাবু আছেন বিশেষ রিপোর্টটি নিয়ে। যানজট নিরসনের লক্ষ্য নিয়ে রাজধানীর মেরুল বাড্ডায় প্রধান সড়কের ইউলুপ নির্মাণ করা হলেও সেই চিত্র এখন পুরোটাই উল্টো। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট নিরসন তো দূরের কথা, বরং রাস্তার মাঝখানে ইউলুপ স্থাপন করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকে পড়ছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী, আফতাবনগর এলাকার মানুষ, যারা গন্তব্যের সন্নিকটে পৌঁছেও শিকার দীর্ঘ যানজটের। আর তাই সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওই যেতে লাগে 30 মিনিট, আসতে লাগে 30 মিনিট, এই সময়টুকু শুধু এই ইউলুপের জন্য সময় নষ্ট হচ্ছে। ইউলুটা দেওয়াতে রাস্তার অপোজিটে যে সাইডটা এটা চিকন হয়ে গেছে। পুলিশ বক্সটা ছোট করে দিলে গাড়ি 2-3টা করে ঢুকতে পারবে। তারা জানান, সড়কের পৃথক লেনে যাওয়ার বিকল্প পথের কোনো ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়েই গন্তব্যে ফিরতে হয় ইউলুপ ঘুরে। আমরা যে ভোগান্তিটা ভুগতেছি, যদি ইউলুটা এত দূর না দিয়ে যদি হাতিরঝিলের মুখ বরাবর দিত, তাহলে ধরেন আমাদের এই ভোগান্তিটা হইতো না। বনশ্রী, আফতাবনগর এবং সিপাহীবাগ আগে তো সোজা এদিকে সোজা ছিল, আমরা 10-15 মিনিটে আমরা আফতাবনগর বনশ্রী মেরা দিয়া ওদিকে আমরা সবসময় চলে যেতে পারতাম। নগরীর ইউলুপ কেন্দ্রিক ভোগান্তি রোধে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈনুদ্দিন। সরকার একটা প্রজেক্ট নিচ্ছে এই এলাকা থেকে আরেকটা র্যাম্প করে, যেটা যাত্রাবাড়ির দিকে চলে গেছে বামে টার্ন করে বনশ্রী অ্যাপার্টমেন্টের ভিতর দিয়ে,
তো ওখানে একটা 2 লেনের রাস্তাকে 4 লেনে উত্তীর্ণ করা এবং এখানে একটা এলিভেটেড একটা রোড করার একটা পরিকল্পনা আছে। কিছু ইউটার্নের ব্যাপারে আমরা এটা ব্যক্তিগতভাবে দেখব। সিটি কর্পোরেশন যদি মনে করে যে এখানে কিছু ইউটার্ন দিলে আমাদের কিছুটা ট্রাফিক কনজেশন কম হবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। আর ইউলুপ সংলগ্ন এলাকায় ইউটার্ন না থাকার সৃষ্ট যানজটই অন্যতম কারণ, সেটি মানতে নারাজ আফতাবনগর স্টার হাউজিং কর্তৃপক্ষ। ট্রাফিক ম্যানেজ করা গেলে রাস্তাটাকে যদি আমরা পুরোপুরি ক্লিন রাখতে পারি, বাস পার্কিং মুক্ত রাখতে পারি, তারপরে বাস স্টেশনের যাতে এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বা বাস যাত্রী না উঠায় অবৈধভাবে, এটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আশা করি এখানে সমস্যা হবার কথা না। রাজধানীর মেরুল বাড্ডায় গড়ে ওঠা এই ইউলুপটি নগরবাসীর সময় বাঁচানো তো দূরের কথা, বরং এটি এখন গলার কাটাই পরিণত হয়েছে রামপুরা, বনশ্রী আর আফতাবনগরবাসীর কাছে। স্থানীয়রা বলছেন, রামপুরা ব্রিজ আর হাতিরঝিল সংযোগ সড়কে পূর্বের ন্যায় ইউটার্ন ব্যবস্থা চালু করা গেলে দূর হবে সকল প্রতিবন্ধকতা, আর এর মাধ্যমে নগরবাসী ফিরে পাবে তাদের কর্মঘণ্টার নিশ্চয়তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি এখনও 1500 টাকার উপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসায়ী দায়ী। মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ফরিদা আক্তার। মনে করবেন না যে আসলে এটা হয়, আর এটা গেছে 665 মেট্রিক টন। তবে বিজিবি এবং অন্যান্য সূত্রে জানা গেছে যে অবৈধভাবে অনেক যাওয়ার চেষ্টা ছিল, সেটা তারা ধরেছে। তো সেটা আমরা, তবে এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল এবং ইলিশ মাছের ডিম পাওয়ার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল। তো সেটা আমরা করছি। আমরা খুবই দুঃখিত যে এখনও বাজারে, আজকে কত আমি জানি না, কিন্তু 1500 টাকার নিচে এখনও যে আনতে পারিনি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে। বর্তমানে সারা বিশ্বেই জিকা এক আতঙ্কের নাম। এই ভাইরাসের কারণে মারাত্মক জটিলতা হয় গর্ভাবস্থা শিশুর। এরা ছোট মাথা নিয়ে জন্মায়, ছড়ায় এডিস মশার মাধ্যমে। 1947 সালে উগান্ডার জিকা অরণ্যে এটি প্রথম শনাক্ত করা হয়। এবছরও ঢাকায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত 3 মাসে 8 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও 5 জন জিকা রোগী শনাক্ত হয়েছিল। চিকিৎসার পর তারা এখন ঝুঁকিমুক্ত। আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। এবার ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসের আক্রান্ত রোগী। গত 3 মাসে 8 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও 5 জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত। জানা গেছে জিকা ভাইরাস দেশে প্রথম 2014 সালে শনাক্ত হয়। গবেষকরা বলছেন, জিকার পাশাপাশি ঢাকা শহরে এখন চিকুনগুনিয়ার অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। এর অর্থ ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া এই 3 রোগে ঢাকা শহরের মানুষ আক্রান্ত হচ্ছেন। রোগ 3টি ছড়ায় এডিস মশার মাধ্যমে। জানিয়েছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করাতে হবে। জিকা ভাইরাসের 2টি ধরন আছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি আফ্রিকান, অন্যটি এশিয়ান। আইসিডিডিআরবি জানিয়েছে, ঢাকায় তাদের পাওয়া জিকা ভাইরাসের জিন বিশ্লেষণ করে দেখেছেন ধরনটি এশিয়ান। জিকার বিষয়ে আইডিসিআর এর ওয়েবসাইটে বলা হয়েছে, 80% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না, বাকি 20% ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির চামড়ায় লালচে দানার মতো ছোপ বা র্যাশ দেখা দেয়, সঙ্গে মাথা ব্যথা, চোখ লালচে হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা থাকে। আক্রান্ত হওয়ার 3 থেকে 12 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, থাকে 2 থেকে 7 দিন। জিকা ভাইরাস থেকে সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হল মশার কামড়ের ঝুঁকি কমানো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।